আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সহকর্মী বৃন্দরা সকলেই ভালো আছে। আজকে আমি তোমাদের সামনে, অর্থাৎ তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য বিজ্ঞান বইয়ের অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখায় যেসব শিক্ষার্থী আছো তাদের জন্য মূলত আজকে ক্লাসটি। যারা তোমরা পরীক্ষা দিবে অথবা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, তারা অবশ্যই ইতিপূর্বে আমি যে ক্লাস নিয়েছি তোমরা সেই ক্লাসগুলো থেকে অনুমান করতে পারছো আমি আজকে কি ক্লাস নিব। অর্থাৎ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের অর্থাৎ উন্নততর জীবনধারার কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল, কারণ প্রতিটি অধ্যায় যথেষ্ট দীর্ঘ। আমরা 2-4টি ক্লাসে এক একটি অধ্যায় শেষ করতে পারি নাই, অর্থাৎ 5-7টার উপরে ক্লাস লেগে যায়। তারপর আমি যতটুকু চেষ্টা করেছি ইতিপূর্বে আমি তোমাদেরকে ওই মোটামুটি 5-6টি ক্লাস নিয়েছি। তারপরে শেষের যে অংশটুকু অর্থাৎ খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, হ্যাঁ, আমাদের ভিটামিন আর ড্রাগস, মাদকাসক্ত এবং এইডস বিভিন্ন বিষয় বাকি রয়ে গেছে। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি থেকে অনেক সময় মূলত তোমাদের প্রশ্ন আসে, বহুনির্বাচনী প্রশ্ন আসে এবং সৃজনশীল কোশ্চেন আসে। তো চলো আমরা বন্ধুরা এখানে দেখো, প্রথমে হোয়াইট বোর্ডে আমাদের মূল আলোচ্য বিষয়গুলো আমরা কি কি নিয়ে আলোচনা করব। খাদ্য সংরক্ষণ, অর্থাৎ খাদ্য সংরক্ষণ আমরা যে আমরা কি গভর্নমেন্ট কি করে, অতিরিক্ত খাদ্য যখন উৎপাদন হয় তখন কি করতে হয়, মজুত করতে হয়, এবং মজুতটা কিভাবে করতে হবে সেই বিভিন্ন পদ্ধতি আর কি আমাদের। আমরা তো ছোট ছোট পরিবারে যে খাদ্যগুলো আমরা ব্যবহার করি বা গ্রহণ করি সেগুলি আমরা কিভাবে সংরক্ষণ করব। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, তামাক এবং ড্রাগস, ধূমপানের ক্ষতিকারক দিক, ধূমপান এবং তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা সমূহ, ড্রাগ আসক্তি, মাদকাসক্তির লক্ষণ, ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণে সামাজিক ও সরকারি প্রচেষ্টা, এইডস এবং এইডস রোগের লক্ষণ এবং প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা কি খাদ্য সংরক্ষণ বলতে কি বুঝি? খাদ্য সংরক্ষণ আমরা বলতে কি বুঝি, আমরা প্রকৃতির নিয়মে প্রতিনিয়ত আমাদের খাবার খাই। হ্যাঁ, এইগুলো খাবার অনেক সময় কি হয়, আমরা যখন অতিরিক্ত খাবার ঘরে সংগ্রহ করি তখন কি আমাদের সংরক্ষণের প্রয়োজন হয়। আমাদের সংরক্ষণটা আমরা কি করি, প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, এবং প্রত্যেক দিন আমাদের খাদ্য বেশি পরিমাণে খাওয়া সম্ভব না। তাই আমাদের আমাদের পরিমাণ মতো যতটুকু খাবার আমরা গ্রহণ করি আর যতটুকু উচ্ছিষ্ট বা বাকি থাকে সেগুলো আমরা সংরক্ষণ করতে চেষ্টা করি। এখন সংরক্ষণটা কি পদ্ধতিতে করব? এখন সংরক্ষণ খোলা আকাশে বাতাসে রেখে দিলে হবে হবে না আর কি। এর জন্য কিছু নিয়ম আছে, কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব। এবং যদি মনে করো সঠিকভাবে আমরা সংরক্ষণ না করি তাহলে কি হবে, আমাদের খাদ্যগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং সেই নষ্ট খাবার কি আমাদের ফেলে দিতে হবে। আমাদের খাদ্য নষ্ট হইলো, সংরক্ষণ করা গেল না, অথচ আমাদের অতিরিক্ত খাদ্য কি হলো, ছত্রাক বা ইস্ট জাতীয় ছত্রাক, বিভিন্ন ছত্রাক আছে বিভিন্ন ধরনের, বা বাতাসের সংস্পর্শে নষ্ট হয়ে গেলে আমরা সেগুলি কি করতে হয়, ফেলে দিতে হয়। তাহলে চলো এই যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো কি হবে, নষ্ট হয়। কিছু কিছু জীবাণু বা ব্যাকটেরিয়া আছে যেগুলো খাদ্য নষ্ট করে ফেলে, এবং কিছু কিছু বিষাক্ত উপাদানও আছে সেগুলো মনে করো কি ব্যাকটেরিয়ার মাধ্যমে যে খাদ্যগুলো নষ্ট হয় সেই খাদ্যগুলো গ্রহণ করলে অনেক ধরনের মনে করো টক্সিন তৈরি হয়, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। এই টক্সিন গুলো নানা ধরনের হয়, এবং কোন কোন টক্সিন আক্রান্ত হয় আমরা ফুড পয়জনিং এ পড়ে যাই। অর্থাৎ এমন কিছু কিছু আমরা যখন খাই, খাদ্যগুলো যখন আমাদের আমাদের শরীরে অ্যাবজর্ব না হয় তখন কি হয়, আমাদের ফুড পয়জনিং হয়, অর্থাৎ বদহজম হয়। বদহজম হওয়ার ফলে আমাদের কি হয়, আমাদের নানাবিধ সমস্যা, শারীরিক সমস্যা এবং আমাদের পেটের নানান সমস্যা দেখা যায়। তখন আমাদের কোথায় ছুটতে হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। দেখো আবার কিছু কিছু খাদ্য আছে, ইস্ট জাতীয় ছত্রাক বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, ইস্ট জাতীয় ছত্রাক, যার ফলে কি হয়, ফলের বিভিন্ন ফলের রস, টমেটোর সস, জেলি, মিষ্টি, আচার, শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে। ইস্ট জাতীয় ছত্রাক কি করে, বিভিন্ন ধরনের ফলের রস, হ্যাঁ, টমেটোর সস, মিষ্টি, আচার, শরবত এদেরকে কি করে দ্রুত নষ্ট করে ফেলে। তাহলে এতে খাবার টক হয়ে যায়,
একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে, সেটা খাওয়া যায় না আর কি। যদি আমরা কি আবার পাউরুটির মধ্যে যদি আবার পাউরুটি খোলা অবস্থায় রেখে দিই, তাহলে কি হয়, সেখানে এক ধরনের ছত্রাক আমরা লক্ষ্য করি। তাহলে এইগুলো মনে করো যেন আমরা হাত থেকে বাঁচতে পারি, তার জন্য কি করতে হবে, খাদ্যের সংরক্ষণ করার প্রয়োজন। আমাদের খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা একেবারে দীর্ঘদিন এক ঋতু থেকে আরেক ঋতু পর্যন্ত আমরা খাদ্য রেখে দিতে পারি। হ্যাঁ, আমাদের কি বাংলাদেশ সরকারে কি করে, যখন আমাদের খাদ্য উৎপাদন অনেক বেড়ে যায় তখন কি করে, বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজে রেখে দেয়। এবং যখন আলু উৎপাদনের হার বেশি বেশি হয় তখন আলু রেখে দেয়, যখন ধান উৎপাদনের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের ধান রেখে দেয়, যখন আমাদের গম উৎপাদনের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, গম রেখে দেয়। এইভাবে মনে করো সব ধরনের খাবার সংরক্ষণের ব্যবস্থাও আছে আর কি। তাহলে আমাদের এই ব্যবস্থা বা পদ্ধতি, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে শুষ্ককরণ। একটা উল্লেখযোগ্য পদ্ধতি একটা শুষ্ককরণ। আমাদের শুষ্ককরণ আছে, হ্যাঁ, রেফ্রিজারেশন আছে, ফ্রিজিং আছে, সংরক্ষণ দ্রব্য আছে, কিছু কিছু আমাদের কেমিক্যালের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে শুষ্ককরণ কি, খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করার একটি প্রাচীন পদ্ধতি। এটা কি শুষ্ককরণ নাকি, শুকিয়ে রাখা, শুষ্কই তো আমরা শোষণ, হ্যাঁ, শুকিয়ে রাখা। অর্থাৎ এটা তোমার অতি প্রাচীন, অর্থাৎ যখন তোমাদের আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না, যখন ফ্রিজ ছিল না, যখন মনে করো কোল্ড স্টোরেজ ছিল না, তখন কি করতো, আগের মানুষরা খাদ্যগুলোকে শুকিয়ে সংরক্ষণ করতো। তাহলে খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করে একটি কি অতি প্রাচীন পদ্ধতি। শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জন্ম এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করে। হ্যাঁ, এই শুষ্ককরণের মাধ্যমে খাদ্যবস্তুর ভিতরে যে ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া আছে সেগুলো কি করে হয়, প্রতিহত করা হয়। খাদ্যকে অনেক দিন পর্যন্ত এই শুষ্ককরণের মাধ্যমে সংরক্ষণ করা যায়। আরেকটা হচ্ছে তোমার কি রেফ্রিজারেশন, অর্থাৎ আমাদের ফ্রিজ, যেটাকে আমরা কি ফ্রিজিং বলি, রেফ্রিজারেশন পদ্ধতিতে কি কাঁচা শাকসবজি, আমরা তো এটা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন কিছু থাকুক আর না থাকুক আমাদের ঘরে ফ্রিজ একটা আছে। অনেকের ডিপ ফ্রিজ আছে, যারা একটু আর্থিক সচ্ছল তাদেরকে গিয়ে একাধিক ফ্রিজ আছে, কেউ ডিপ ফ্রিজ আছে, কেউ তোমার নরমাল ফ্রিজ আছে। হ্যাঁ, অর্থাৎ খাদ্য অনেকদিন যাবত সংরক্ষণ করে রাখা যায়। অর্থাৎ রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। এই পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি এবং এনজাইমের ক্রিয়া কোনটি দীর্ঘদিনের জন্য প্রতিহত করা যায় না। অর্থাৎ আমাদের কি ফ্রিজে আমরা দিনের পর দিন রেখে আমরা খেতে পারবো না, আমাদের সাময়িক তোমার এক সপ্তাহ, 5 দিন, 7 দিন, 10 দিন এইভাবে আমরা রাখতে পারি। কিন্তু দীর্ঘদিন যদি আমি চিন্তা করি, 1 বছর 1.5 বছর করে রাখবো, তাহলে কিন্তু সেই খাবারের পুষ্টিগুণ এবং আমাদের যে খাবারের যে মূল যে উপাদান সেগুলি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দীর্ঘদিন মনে করেন এক ঋতু থেকে আরেক ঋতুতে আমরা খেতে পারবো না ফ্রিজের খাবার। ফ্রিজের খাবার কি বেশি দিন পরে মনে করো সপ্তাহখানেক আমি তুমি খাদ্যটা রাখতে পারলাম, রেখে মনে করো তুমি পরবর্তীতে খেতে পারলাম। আমরা আজকে রাখলে কি হয়, আমরা কালকে খেতে হয়। তাহলে বেশি দিন রাখলে সেটার আবার তোমার স্বাদটা ভিন্নতা চলে আসে, তখন কি খেতেও ভালো লাগে না। যা ভালো লাগে না তা তো আমরা খেতেও পারবো না, তাই না? তাহলে কি করতে হবে, ফ্রিজের খাবার মনে করো বেশি দিন রেখে খাওয়া যাবে না। এর কিন্তু তুমি খাদ্য সংরক্ষণ আজকের খাবার কাল পর্যন্ত 2 দিন পর্যন্ত সংরক্ষণ করা গেল। আরেকটা হচ্ছে তোমার ফ্রিজিং পদ্ধতি। তাহলে ফ্রিজিং পদ্ধতিতে খাদ্য দ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট অথবা তার নিচের তাপমাত্রায় রাখা হয়। অর্থাৎ ফ্রিজিংটা পদ্ধতি, আমরা যে খাদ্যগুলো আছে বিভিন্ন জায়গায় ফ্রিজিং আছে, মেডিসিন আছে, বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমরা খাদ্য উপাদান মনে করো কি ফ্রিজিং পদ্ধতিতে রাখি। তাদের কি তাপমাত্রা সেখানে কি করতে হবে, 0 ডিগ্রি ফারেনহাইট অথবা তার নিচে রাখা বাঞ্ছনীয়। এই পদ্ধতিতে খাদ্যের দীর্ঘদিন ভালো থাকে। আমি যদি ওই পদ্ধতিতে 0 ডিগ্রি বা তার চেয়ে অর্থাৎ মাইনাস পয়েন্টে চলে আসি, তাহলে সেই খাদ্যটা কি আমাদের দীর্ঘদিন যাবত ভালো থাকবে এবং রাখা যায়। ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা শাকসবজি, ফলের রস, মাছ, মাংস সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবারও সংরক্ষণ করা যায়। অর্থাৎ ফ্রিজিং পদ্ধতিতে আমাদের শুধুমাত্র কি শাকসবজি, মাছ, মাংস এইসব খাবারও খাবার না, এবং প্রস্তুতকৃত খাবার, হ্যাঁ, আমাদের পনির, আইসক্রিম অর্থাৎ তরল থেকে যেগুলি আমরা উৎপন্ন করি সেগুলি দীর্ঘদিন যাবত রাখা
যায় এবং রেখে খাওয়া যায়। তারপরে আছে একটা কি সংরক্ষক দ্রব্য, আমরা রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়। আবার কিছু কিছু রাসায়নিক পদার্থ কেমিক্যাল আছে সেগুলি দ্বারা কি করা হয়, খাদ্য সংরক্ষণ করা যায়। এগুলোকে কি করা হয়, প্রিজারভেটিভ বলে। সেই তাদেরকে কি বলা হয়, প্রিজারভেটিভ বলে। খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা এবং খাদ্যে যেন ছত্রাক এবং ব্যাকটেরিয়া জন্মাতে না পারে তার জন্য খাদ্য রাসায়নিক সংরক্ষণ করা হয়, রাসায়নিক ভাবে সংরক্ষণ করা হয়। তার মাঝে উল্লেখযোগ্য যেগুলি আছে, একটা হচ্ছে ভিনেগার। হ্যাঁ, ভিনেগার আমাদের কি খুব পরিচিত নাম আর কি, আমরা সব সময় বিভিন্ন আচারে, তোমার চাটনিতে, সসে ভিনেগার ব্যবহার করে থাকি। এই ভিনেগার আমাদের খুব একটা অপরিচিত নাম। আচার, চাটনি, সস প্রভৃতি ভিনেগারে প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণুকে আমরা জীবাণু রোধ করতে পারি। এবং অ্যাসিডিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার কাকে বলে, অ্যাসিডিক অ্যাসিডের 5% দ্রবণকে আমরা ভিনেগার বলি। এই ভিনেগার দিয়ে আমরা কি আচার, সস, চাটনি ইত্যাদি সংরক্ষণ করতে পারি। তারপর একটা হচ্ছে সালফেটের লবণ, যেমন সোডিয়াম বাইসালফেট। হ্যাঁ, এটা সালফেটের লবণ। সালফেটের লবণটার নাম হচ্ছে কি সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটাবাইসালফেট ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু বৃদ্ধি প্রতিরোধ করা যায় এবং আমরা এগুলি দিয়েও আমরা কি খাদ্য সংরক্ষণ করতে পারি। সোডিয়াম বেনজোনেট, এটি বেনজোইক অ্যাসিড এর একটি লবণ। সোডিয়াম বেনজোনেট কি একটা বেনজোনাইক অ্যাসিডের একটি লবণ। এটি বিশেষ করে ছত্রাক ইস্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে। সেখানে কি ছত্রাকের যে ইস্ট আছে সেটাকে বাড়তে দেয় না। ফলে রস, ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোনেট খুব উপযোগী। তাহলে আমরা খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আমরা জানলাম। তাহলে কি খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন তামাক ও ড্রাগস। এখন দেখো এই জিনিসটা আমরা কিন্তু আমাদের সমাজে এখান থেকে কি একেবারে আমরা এমন ভাবে জড়িয়ে পড়েছি, তামাক ও ড্রাগস, ধূমপানের ক্ষতিকারক দিক, ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা সমূহ, এগুলি থেকে আমাদের মুক্ত যদি হতে না পারি তাহলে আমাদের সামাজিক অবক্ষয় যে হারে মনে করো বৃদ্ধি পাচ্ছে, অতি দ্রুত যদি আমরা এগুলি লাগাম টেনে না ধরি, আমাদের কি করতে হবে, আমাদের একেবারে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর ক্ষুদ্র উপাদান অর্থাৎ আমাদের পরিবার থেকে, অর্থাৎ আমাদের ঘর থেকে শুরু করতে হবে। ঘর থেকে শুরু করে কি করতে হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক যে স্লোগান সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে রাষ্ট্রীয় যে আইন আছে সেগুলোকে যদি আমরা সঠিক মাত্রায় বাস্তবায়ন করি তাহলে হয়তো অনেকটা সম্ভব হবে। দেখো আমাদের সমাজের আশেপাশে আমরা যদি তাকাই তাহলে কি হয়, আমরা দেখি কি ধূমপানের একটা জয় জয়কার দেখা যায়। তামাক কি, তাহলে তামাক কি একটা, এটাও একটা উদ্ভিদ। হ্যাঁ, তামাক গাছের পাতাকে কুচি কুচি করে, হ্যাঁ একদম ছোট ছোট করে ক্ষুদ্র করে, দেখবে অনেক সময় দেখা যায়, হ্যাঁ অনেক খুবই নীরব জায়গায় বা গাড়ি ঘোড়ার এটা কোনায় অনেকেই মনে করো কি এটা প্রস্তুত করে আর কি। তামাক গাছের পাতা হ্যাঁ ছোট ছোট করে কেটে হাতে ডলে, তারপরে কি সিগারেটে ঢুকিয়ে এগুলো মনে করো কি করে সেবন করে। এটা কিন্তু মারাত্মক একটি তোমার ড্রাগস সেবন, মানে কি এটা বিশাল শরীরের জন্য হ্যাঁ ক্ষতিকারক একটা দ্রব্য সে সেবন করছে। দেখো তাহলে তামাকটা কি, তামাক হচ্ছে তামাক গাছের পাতা, হ্যাঁ ও তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি করা হয়। তামাক গাছের পাতা এবং তাহলে কি ডাল, হ্যাঁ ওদের যে কোন ডাল এটা শুকিয়ে কি করা হয়, তামাক তৈরি করে। তাহলে আমরাও অনেকেই মনে করো কি বই পুস্তকে পড়ি, এটার সঙ্গে আমি সম্পৃক্ত না। এটাকে এই অধ্যায়টা, এই লেসনটা এই কারণেই অধ্যয়ন করা হচ্ছে, পাঠ করা হচ্ছে, আমরা সকলেই এর হাত থেকে বাঁচবো, নিজে বাঁচবো, প্রতিবেশীকে বাঁচাবো এবং আমরা সমাজ থেকে এর প্রভাব দূর করব। তাহলে শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি এবং চুরুট বানানো হয়। হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে এগুলো পুড়িয়ে তার ধোঁয়া এবং বাষ্প সেবনকে ধূমপান বলে। তাহলে আমাদের ধূমপান কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই স্মোক? আমি ধূমপান বলতে কি বুঝি তাহলে,
অর্থাৎ তামাক গাছের পাতা এবং ডাল কি করতে হয়, শুকিয়ে কুচি কুচি করে কেটে বিশেষ প্রক্রিয়ায় কাগজে মুড়িয়ে, হ্যাঁ, যে ধোঁয়া বা বাষ্প সেবন করা হয় তাকে ধূমপান বলে। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু প্রতিনিয়ত ধূমপান করছি, অনেকেই করছে আর কি। এগুলি কি আমাদের বডিতে এক ধরনের টক্সিন জমা হচ্ছে আমাদের প্রতিনিয়তই। এবং শুধু যে ধূমপান করছে সেই না, তার পাশে যে মনে করা আছে সেও মনে করো কি এ দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের লাংস, ফুসফুস কি হয় একসময় কয়লার মতো কালো হয়ে যায়। এত সুন্দর ফুসফুসটা, হ্যাঁ, একসময় কয়লার মতো মনে করো কি কালো হয়ে যায়। এই দেখো এখানে আমাদের যদি মনে করো এখানে একটা ফুসফুস, যদি মনে করো এখানে, হ্যাঁ, এখানে একটা ফুসফুস, খুব স্পষ্ট সুন্দর একটা ফুসফুস, এটা কি এরকম একটা ফুসফুস, এটা আমাদের ধূমপান মুক্ত ফুসফুস। এটা কি হয়ে যায় একসময় মনে করো কি একেবারে কালো, ধূমপান করতে করতে এটাকে মনে করো ভরে যায়, হ্যাঁ, এটা একদম একদম মনে করো কি কালো আকার, একদম কয়লার মতো কালো হয়ে যায়, এটা ভরে যায়। তখন আর মনে করো তার যে ফুসফুসের আর কোনো তার রক্ষা পাওয়ার কোনো জায়গা নাই আর কি। তাহলে ফুসফুস যখন তোমার ধূমপানের কারণে সেই নিকোটিন গুলো কি আছে, এক ধরনের খুব বিষাক্ত পদার্থ আছে নিকোটিন, সেই নিকোটিন যখন আমাদের ফুসফুসের ব্লক গুলোকে বন্ধ করে দেয়, তখন মনে করো অনেক ধরনের তার রোগের বহিঃপ্রকাশ ঘটে, তাকে আর বাঁচানো সম্ভব হয় না, মৃত্যু তার জন্য অবধারিত। তাহলে কি করতে হবে আমাদের, আগে আমরা যারা কোমলমতি শিক্ষার্থী আছি তারা আমরা এর ধারে কাছেও যাব না, ঠিক আছে, এর ধারে কাছেও যাব না। এবং যে সকল বন্ধু বান্ধব এই ধরনের বদভ্যাসে পরিণত হয়েছে তাদের কাছ থেকে শত মাইল দূরে থাকবো। ওরা কি করবো, ওরা ডাকলেও আমরা তাদের কাছে যাব না। ওরা অনেক সময় কি করবে, তাদের তাদের দল ভারী করার জন্য তোমাকে কি করবে, আস্তে 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 এদিকে আনতে চেষ্টা করবে। আমরা কি যাব, অবশ্যই যাব না। হ্যাঁ, আমরা কখনোই যাব না। এবং সব সময় আমরা কি বাবা মাকে বলবো, কোনো যদি খারাপ বন্ধু আমাদেরকে খারাপ পরামর্শ দেয় তাহলে শিক্ষককে বলবো, বাবা মাকে বলবো, আমরা সেদিকে অগ্রসর হব না। তাহলে আমাদের তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয়, এগুলি আমরা একটু আগে পড়লাম। তাহলে ধূমপানের ক্ষতিকারক দিক, ধূমপানের ক্ষতিকারক দিক যারা ধূমপান করে তারা আমি তো প্রথম দেখাই দিলাম একটা, আমাদের আল্লাহ তাআলা মনে করো কি সুন্দর মনে করো ফুসফুস, সেটা কি হয় একবারে মনে করো ছায়ের মতো কালো হয়ে যায়। আমরা কি ধূমপান থেকে বিরত থাকবো। ধূমপানের ক্ষতিকারকের শেষ নাই, ক্ষতিকারক অনেক ক্ষতিকারক দিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে দিকগুলো হচ্ছে, ধূমপায়ীরা আমাদের, হ্যাঁ, আমাদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। অর্থাৎ একটা সুস্থ মানুষ এবং একটা ধূমপায়িত ব্যক্তি এবং অধূমপায়িত ব্যক্তির মধ্যে অনেক ডিফারেন্স আছে। তার ঠোঁট কালো হয়ে যাবে, তার মনে করো কি কথা বললে দুর্গন্ধ বেরিয়ে আসবে। তাহলে এটা তার অনেকগুলো, অর্থাৎ একজন ধূমপায়ী ব্যক্তি অধূমপায়ী ব্যক্তি কি দুজনকে কি হলো, তাহলে ধূমপায়ীরা কি অন্যদের চেয়ে বেশি রোগাক্রান্ত হয়। ধূমপায়ীরা কোনো না কোনো রোগে ভুগে, ধূমপায়ীরা যারা ধূমপান করে তারা কোনো না কোনো রোগে অবশ্যই ভুগবে আর কি। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার, ঠোঁট, মুখ, ল্যারিংস, গলা এবং মূত্রথলির ক্যান্সার, হ্যাঁ, গলার মধ্যে মনে করো তাদের মনে করো টনসিলাইটিস, অর্থাৎ ল্যারিংস, ফ্যারিংস, ব্রঙ্কাইটিসে মনে করো তারা আক্রান্ত হয়, হ্যাঁ, গলা এবং মূত্রথলির ক্যান্সার, ব্রঙ্কাইটিস, পাকস্থলীতেও ক্ষত এবং হৃদযন্ত্র এবং রক্ত গঠিত রোগে তারা সর্বদাই ভুগি আর কি। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার দেখা দিলে রোগীরা প্রায় 5 বছরের মধ্যে, যদি তোমার ফুসফুসে কখনো ক্যান্সার দেখা দেয়, অর্থাৎ যারা বেশি তোমার এই ধূমপানে আসক্ত, তারা অতিরিক্ত বেশি যারা ধূমপান করে তাদের কি ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি কখনো ক্যান্সার হয়ে যায় তখন সে 5 বছরের বেশি সে আর টিকে থাকে না, এই পৃথিবী থেকে চলে যায় আর কি। তাহলে চলে যাওয়ার কারণটা কি হইলো, ধূমপান। তাহলে কি করতে হবে, ধূমপান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং ধূমপানের ধারে কাছে যাওয়া যাবে না আর কি। তাহলে 3 নাম্বার হচ্ছে সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায়। আরেকটা মনে করো জরিপে দেখা গেছে, ইন্টারন্যাশনাল অনেক সংস্থা আছে, তারা কি করছে, অনেক জরিপ করছে ধূমপায়িত ব্যক্তি এবং অধূমপায়িত ব্যক্তিদের মাঝে অনেক ধরনের তারা জরিপ করে। তাহলে দেখা গেছে সেই জরিপে দেখা গেছে কি অধূমপায়িত ব্যক্তিরা দীর্ঘদিন বেঁচে থাকে আর ধূমপায়িত ব্যক্তিরা কম দিন বাঁচে। তাহলে যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছাকাছি থেকে ধূমপায়ী নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদের শরীরেও শারীরিক ক্ষতি হয়।
অর্থাৎ একটু আগে আমি বলেছি যারা ধূমপান করে তাদের কাছাকাছি থাকলে তারাও কি এই রোগে আক্রান্ত হয়। তাহলে আমাদের ধূমপানের প্রচেষ্টা সমূহ আমরা ক্ষতিকারক ধূমপান এবং তামাকের পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণের প্রচেষ্টা সমূহ। এখন এই জায়গাটা মনে করো কি এই প্রচেষ্টা শুধু কি বই পুস্তকে থাকলে হবে না, এই প্রচেষ্টা আমাদের বাস্তবায়ন করতে হবে। এই প্রচেষ্টা বাস্তবায়ন কে করবে? আমরা করব। আমরা যারা সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তারা মনে করো যদি উদ্যোগী হয় তাহলে অনেকাংশে এর কুফল সুফল গুলো যদি আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীর ভিতরে ঢুকিয়ে দেই, তাদের যদি মন এবং মগজে একবার প্রবেশ করিয়ে দেয় যে এটা খারাপ, তাহলে কি এটাতে তারা ধারে কাছে যাবে না। অর্থাৎ শিক্ষক হচ্ছে স্টুডেন্টের আদর্শের প্রতীক। তাহলে সেই আদর্শের প্রতীক যদি মনে করো কোনো শিক্ষার্থীদের একবার একটা কিছু ভালো জিনিস বুঝিয়ে তার মগজে ঢুকিয়ে দেয় তাহলে সেটাকে সে ফলো করবে। পিতা মাতার চাইতে অনেক সময় শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে তো মনে করো সমাজ তো আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের কাঠামো এবং রাষ্ট্রের যে কিছু নিয়ম নীতি আছে, কিছু আইন আছে, সেগুলো যদি আমরা ফলো করি তাহলে তারা মনে করো কি এই দিক থেকে অনেকটা বেঁচে যাবে। তাহলে তাহলে কোথায় কোথায় আমরা ধূমপান দেখো আইনগুলো কি কি আছে? বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁ, হাসপাতাল, রেল স্টেশন এবং প্রভৃতি এলাকায় ধূমপান করা নিষিদ্ধ আর কি। আমরা কি এটা মানি না, কারণ কি আমাদের আইনে কি আছে? আমাদের আইন আছে, এখানে এগুলিতে ধূমপান করলে জরিমানা হবে, শাস্তি হবে, কিন্তু এগুলি প্রয়োগ নাই। প্রয়োগটা যদি বাস্তবায়িত হতো তাহলে অনেকাংশে অনেক লোকজন এই শাস্তি এবং জরিমানার ভয়ে এইগুলি গ্যাদারিং পয়েন্ট গুলোতে ধূমপান থেকে বিরত থাকতো। যেখানে সেখানে ধূমপান করা এখন আইনগত দণ্ডনীয় এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইনও আছে, কিন্তু আমাদের দেশে কি আছে? আইন আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ যদি থাকতো তাহলে আমরা এইগুলি অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ধূমপান মানুষে করতে ভয় পেত। কিন্তু দুঃখের বিষয় এই আইনের সঠিক প্রয়োগ না থাকায় কারণে মানুষ এখনো যেখানে সেখানে ধূমপান করে আশেপাশের বায়ুকে দূষিত করছে, যেটা আমি তোমাদেরকে বললাম, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এবং বিক্রয়যোগ্য তামাকের পদার্থের মূলকে ধূমপান, বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকারক কথাগুলো ছাপানোর বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেকটা সিগারেট এর মোড়কে এই কথা লেখা আছে, কিন্তু আমরা মানি না। আমাদের আবার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কিছু বিজ্ঞাপনের প্রয়োজন আছে। আমাদের যে এটা বিজ্ঞাপনের মাধ্যমেও আমরা অনেক অংশে প্রতিহত করতে পারি। তামাক এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামাক এবং তামাকজাত অর্থাৎ তামাকজাত দ্রব্যের এটাকে যদি আমি তামাক সেবনের আগ্রহের বিজ্ঞাপন যদি করি তাহলে সেখানে কি আমাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞা এটা তোমার স্থায়ীভাবে এটা অ্যাড বন্ধ আছে। কিন্তু এর বিপরীতে যদি আমরা ধূমপানের যে ক্ষতিকারক দিক নিয়ে যদি আমরা বিজ্ঞাপন চালাই তাহলে আমাদের অনেক সুফল বয়ে আসতে পারে। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট এবং তামাকের দ্রব্যের বিজ্ঞাপন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা ফলো করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তোমার যদি কেউ এই ধরনের সিগারেট বা কোনো শিক্ষার্থী যদি কখনো ভুলো কোনো বন্ধুর প্ররোচনা করে এই ধরনের জায়গায় ধূমপান বা সিগারেট সেবন করে তাহলে তাকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা করি এবং বুঝিয়ে তার অভিভাবকের সঙ্গে শেয়ার করে সেজন্য আর পরবর্তীতে এই দিকে অগ্রসর না হয় সেই ব্যবস্থা আমরা করি। এখন দেখো ড্রাগ ও ড্রাগ আসক্তি কি জিনিসটা? আমরা যদি আমার সেবন করলে বা কখনো যদি এ থেকে আমি বিরত থাকি তখন আমার কি প্রতিনিয়ত এটার সেবনের তাগিদ দেওয়াটাই হচ্ছে মনে করো কি আসক্তি আর কি। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে, অর্থাৎ আমাদের পৃথিবীতে মধ্যে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছেন। কি দিয়েছে? ড্রাগ এমন কিছু পদার্থ, ড্রাগটা এমন একটি পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে। অর্থাৎ ড্রাগটা হচ্ছে এমন একটি পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে
তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ যদি তুমি ড্রাগ নাও তাহলে কি হবে, তোমার আচরণিক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এক এক বা একাধিক, অর্থাৎ তোমার আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে অনেক পরিবারই মনে করো আছে এই ধরনের সমস্যায় তারা সম্মুখীন হচ্ছে। অনেক সময় কি সন্তানের এই আচরণ মনে করো অতিষ্ঠ হয়ে সে তার প্রিয় সন্তানকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও দিয়ে দিতে দেখেছি। তাহলে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি। তাহলে ড্রাগ এটা তোমার বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে, ড্রাগকে আমরা সাধারণ ভাষায় কি বলি, মাদক বলি। ক্রমাগত মাদক দ্রব্য সেবনের কারণে যখন এমন অবস্থার সৃষ্টি হয়, সেই মাদক দ্রব্য সাথে মানুষের এক ধরনের দৈহিক এবং মানসিক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ তুমি যখন ড্রাগ নিতে এই ড্রাগ বা তামাক মানুষের সঙ্গে এক ধরনের দৈহিক এবং মানসিক সম্পর্ক গড়ে ওঠে, যা বিদায় করতে তাকে দূর করতে অনেক কাঠখড় পোহাতে হয়। তাহলে মাদক গ্রহণ না করলে তার শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে, তখন তাকে মাদকাসক্ত বলে। যখন ব্যক্তির যখন মাদক এবং ড্রাগস যখন না নেয়, তখন কি করে নানাবিধ তার আচরণিক পরিবর্তন বৈশিষ্ট্যের লক্ষণ দেখা দেয়। তখন সেটা কি তাকে তখন কি বলা হয়, মাদকাসক্ত। হ্যাঁ, এই মাদকাসক্ত মনে করো কি অনেক ধরনের হয়। কি হয়, হেরোইন, মদ, প্যাথেটিন, হ্যাঁ, বারবিচুট, কোকেন, ভাং, চরস, মেরিজুয়ানা, এলএসডি ইত্যাদি অনেকগুলো মাদক আছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হইতেছে তোমার বিড়ি, সিগারেট আছে। এগুলি তো মনে করো অনেকে কি এটা নরমাল। এর চাইতে ভয়ানক যেগুলো হচ্ছে হেরোইন, মদ, প্যাথেটিন, হ্যাঁ, কোকেন, এলএসডি এইসব। হ্যাঁ, এলএসডি অনেক আগে, ইদানিং কিছুদিন আগেও এই গ্রুপের অর্থাৎ এলএসডি সেবনকারী গ্রুপের অনেকগুলো সদস্য আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাব বাহিনী তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ড্রাগের উপর কোনো ব্যক্তির আসক্ত নানাভাবে জাগতে পারে। ড্রাগের উপর কোনো ব্যক্তি নানাভাবে জাগতে পারে, যেমন কৌতূহল, সঙ্গদোষ, হতাশা দূর করার চেষ্টা, মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি, নিজেকে বেশি কর্মক্ষম করা, শারীরিক অশান্তি থেকে মুক্তির আশঙ্কা, কিংবা পারিবারিক অভ্যাসগত। বাবা বা মা কোনো মাদক আসক্ত থাকলে তার থেকে সন্তান এই মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশঙ্কা থাকে। তাহলে আমাদেরকে এই অভ্যাসগুলো আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। মাদকাসক্ত মনে করো যদি আমাদের পরিবারগত থেকে মনে করো সে পেয়ে থাকতে পারে, বন্ধু বান্ধব, সঙ্গদোষ, এগুলি যেন আমরা খেয়াল করি। অর্থাৎ সঙ্গদোষ, খারাপ বন্ধু আমাকে সঙ্গ দিতে চাইলেও কি করবো, আমি সঙ্গ তার গ্রহণ করব না। তাহলে মাদকাসক্ত লক্ষণগুলো, মাদকাসক্তের অনেকগুলো আমাদের লক্ষণ আছে। দেখো মাদকাসক্তের লক্ষণ আমরা দেখলাম। মাদকাসক্তের লক্ষণ কি কি আছে? ড্রাগাসক্তি নিয়ন্ত্রণের সামাজিক এবং সরকারি প্রচেষ্টা সমূহ এইডস। তাহলে দেখো মাদকাসক্তির লক্ষণ কি? খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, সবসময় অগোছালোভাবে থাকা, দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হয়ে যাওয়া, কোনো কিছুতে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া, পরবিমুখ এবং হতাশা থাকা, শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ হওয়া, সব সময় নিজেকে সবার কাছ থেকে দূরে রাখা, আলস্য এবং উদ্বিগ্ন ভাব, মনোসংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করা, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি করার একটা এইসব তারা করে থাকে এই লক্ষণগুলো। তাহলে ব্যক্তিগত ইচ্ছা ও অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণে মাদকাসক্তের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে। সেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, এই মাদকাসক্ত থেকে আমরা কি পরিবেশগত কারণ থেকে হইতে পারে, আবার পরিবারের কারণ থেকেও সে আসতে পারে। এই দুটো পরিবেশগত কারণ কি কি হতে পারে? মাদক দ্রব্যের সহজলভ্যতা, আমরা হাত বাড়ালেই মাদক পেয়ে যাই, এবং বেকারত্ব, অসামাজিক পরিবেশ, অল্প বয়সে স্কুল থেকে বিদায়, সিনেমা বা কোনো টিভি সিনেমার সিরিয়াল দেখা, আশপাশের ড্রাগের রমরমা ব্যবসা, পেশাগত কারণ, অসামাজিক কাজ এবং অপরাধ বেশি হয় সেসব স্থানে বাস করা। এবং পরিবারের কি কারণ থাকতে পারে? পরিবার, বাবা মার নিয়ন্ত্রণের অভাব, হতাশা, একাকিত্ব এবং নিঃসঙ্গতা, সন্তানের বেপরোয়া ভাবকে প্রশ্রয় দেওয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সন্তানের প্রতি যত্নহীনতা, উগ্র জীবনযাত্রা এবং মানসিকতা, খারাপ সাহচর্য। এগুলি আমরা কি আজকাল আমরা সমাজে অনেক ভাবে লক্ষ্য করে থাকি। কারণ ইদানিং মনে করো আমাদের এই যারা একটু এলিট পার্সন, যারা একটু বিত্তশালী ছেলে মেয়েদের
দিকে তাকালে আমরা জিনিসগুলো খেয়াল করি, তারা তারা কি করতেছে, অবাধে বিভিন্ন ধরনের ক্লাবে যাচ্ছে, তাদের আনন্দ ফুর্তি এবং কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটাকে আমাদের যে আগে কি করতে হবে, ফোকাসটা সেখানেই নিয়ে প্রয়োগ করতে হবে। আমাদের একেবারে গড়িতে আমাদের ফোকাস নিয়ে করতে হবে। আমাদের পরিবার অর্থাৎ আমাদের সামাজিক বন্ধন যেখান থেকে মূল শুরু, অর্থাৎ পরিবার থেকে আমাদের এই এই অভিযানটা চালাতে হবে। অর্থাৎ যাদের জন্য আমরা এই স্বপ্নের যার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের স্বপ্নকে ধূলিসাৎ করে তার অর্থ সম্পদের পাহাড় গড়িয়ে যাচ্ছি, সেই স্বপ্নের মানুষটাই যদি, সেই স্বপ্নের সন্তানটাই যদি মনে করো সে এই ধরনের পথে বাঁধে, তাহলে কি আমার স্বপ্ন কি দুঃস্বপ্নে পরিণত হবে। এই জন্য আমার নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার আগে আমার সন্তানের তার কোথায় যাচ্ছে, কি করছে, এই দিকে আমরা আগে নজরটা একটু বেশি দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সামাজিক কিছু কারণ এবং পারিবারিক কিছু কারণ। আমাদের এখন সামাজিক প্রচেষ্টা সমূহ কি, সামাজিক প্রচেষ্টা কি করতে হবে, মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। আমাদের সমাজের কারা কারা এই আসক্তি এবং তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। মাদকাসক্ত ব্যক্তিকে কি করতে হবে, পরামর্শ দিতে হবে, তার সঙ্গে কি ঝগড়াঝাটি উচ্চবাক্য কথা বলতে হবে না, তাকে শাসন করা চলবে না, তাকে বুঝিয়ে কাজ করতে হবে, পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনযাপন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং আমাদের সরকারি প্রচেষ্টা সমূহ হচ্ছে এটা হলো সামাজিক প্রচেষ্টা, এবং সরকারি প্রচেষ্টা কি করতে হবে, মাদক সেবন বিক্রি নিষিদ্ধ করতে হবে। সরকার অনেকবার প্রচেষ্টা নিয়েছে, কিন্তু আমরা পারছি না বিভিন্ন কারণে। আমাদের সরকার বা রাষ্ট্র বা সমাজ যাই বলি না কেন, এটা নানান কারণে এতটাই মনে করো সমাজের সঙ্গে মিশে গেছে, সেখান থেকে এদেরকে ফিরিয়ে আনা অনেক সময়ের ব্যাপার। এ ব্যাপারে আইন প্রণয়ন করে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করা প্রয়োজন। অর্থাৎ আমরা একমাত্র উপায়, যদি মনে করো আমাদের সরকারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা যদি মনে করো সমাজ থেকে এই মাদক ইচ্ছা করলে এক সপ্তাহের মাঝে নির্মূল করব, তাহলে তারা পারবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারে না এমন কিছু নেই, কিন্তু সেখানে কোথায় যেন একটি বাধা সৃষ্টি করা আছে আমাদের জানার বাহিরে আর কি। মাদক সেবনের কুপ্রভাব গুলো সরকারি এবং বেসরকারি এই প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করা। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে, আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করা হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে আমার আপনার গোটা জাতির সন্তান অর্থাৎ উদীয়মান সন্তানগুলো মাদক থেকে মুক্তি পাবে। তাহলে আমরা এটা মাদকাসক্ত নিয়ন্ত্রণের সামাজিক এবং সরকারি আইন সম্পর্কে কিছুটা আমরা লক্ষ্য করলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা এইডস, এইডস এর নাম, এইডস এর শব্দ যদি আমরা শুনি, তাহলে কি আমাদের একটা ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এইডসটা হচ্ছে কি একটা ভয়ানক একটা জিনিস, এইডস রোগটা। তাহলে দেখো, এইডস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে কি এইডস, একেবারে খুব মহামারীর মতো এই রোগটা। আমরা এখন যেমন করোনার জন্য আমরা মনে করো হাহাকার করছি, একটা সময় ছিল কি এইডস এর কারণেও একটা মহামারী ছিল। এটি একটি সংক্রমক ব্যাধি বা সংক্রমণ ব্যাধি। 1981 খ্রিস্টাব্দে প্রথম, এটা দেখো, এটা প্রথম যে এইডস প্রথম যে লক্ষণটা বা যখন ধরা পড়েছে, সেই সালটা ছিল কি 1981 সালে। কোথায়? আমেরিকায় এইডস প্রথম চিহ্নিত হয়, এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু আছে। এইডস গুলো কি কি হয়? এইডস গুলোর কারণগুলো অনেক, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আমাদের, অর্থাৎ আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের অর্থাৎ ধর্মীয় অনুভূতি যাদের জাগ্রত না, আমরা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলার কারণে মূলত এগুলি অনেক কিছুই মাঝে আমরা অনেক ফাঁদে পড়ে যাচ্ছি। দেখো, প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা আছে। কি ইমিউনিটি বলে। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিক ভাবে সব রকম জীবাণু
জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারে। রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করা যেতে পারে। এইডস এ আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কি হয়, কমে যায়, নষ্ট হয়ে যায় এবং একসময় আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে। এজন্য রোগীটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, বা সংক্ষেপে বলা হয় এইডস। এইডস এর অ্যাব্রিভিয়েশনটা কি? অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম, এক ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি বলা হয়। এই এইডস রোগের সংক্রমণ করে, তাহলে কি এইচআইভি কি এইচআইভি মনে করো সংক্রমণ করে থাকে। এর এইডস রোগের কারণ এইচআইভি দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। দেহের রক্তস্রোত প্রবেশ করার পর এইচআইভি রক্তে শ্বেতকণিকা টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এই কারণে এগুলো নষ্ট হয়ে যায় আর দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। দেখা যাচ্ছে কি অনেক সময় এইচআইভি ভাইরাস সংক্রমণের পর প্রথম 5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে, তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে। তাহলে আমরা এই রোগটা মনে করো কি এই হাত থেকে আমরা বাঁচার জন্য কি করতে হবে, আমাদের প্রচেষ্টা চালাতে হবে। তাহলে এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে শিক্ষা দেওয়া, অর্থাৎ অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষা করা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক এবং ড্রাগ ব্যবহারকারী সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই আমাদের কি রক্ত যখন দিব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অনিয়ন্ত্রিত অর্থাৎ যারা নিয়ম বহির্ভূত ভাবে অর্থাৎ যৌন সঙ্গমের সঙ্গে সম্পৃক্ত, তারা বিশেষ করে এই রোগে আক্রান্ত সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে আমাদের সামাজিক ধর্মীয় দৃষ্টি মূল্যবোধ সৃষ্টি করার পাশাপাশি আমাদের এই সকল হাত থেকে মুক্তি থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিশদ আলোচনা করলাম এইডস এর লক্ষণ, আমরাও দেখলাম এইডস এর লক্ষণ এবং প্রতিকার কি, অর্থাৎ আমরা কাউকে রক্ত দিলে বা রক্ত গ্রহণ করলে সিরিঞ্জ গুলো দেখতে হবে এবং অন্যের রক্ত ব্যবহারের পূর্বে আমাদের সেই রক্তের সঠিক মাত্রায় আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে তখন রক্ত গ্রহণ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। তোমরা যারা এই ক্লাসটা সঠিকভাবে পর্যবেক্ষণ করেছো, আশা করি অনেক নতুন তথ্য পেয়েছো। এগুলির হাত থেকে আমাদের বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, পুরো রাষ্ট্রকে বাঁচাতে হবে। আমরা আগামী দিনের একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের পরবর্তী সময় অতিবাহিত করব। সেই আশা, সেই প্রত্যাশা, সেই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজাদ স্যার আমাদের স্কুলের ন্যাশনাল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক বৃন্দদেরকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলে সুস্থ, মঙ্গল এবং দীর্ঘায়ু হোক সেই প্রত্যাশা রইল এবং তার সাথে সাথে আমি দীর্ঘায়ু হই তার দোয়া চেয়ে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে খোদা হাফেজ।